টাকা দেবেন না তো? আমি ভুল করছি? হ্যাঁ, আজকে এই যুবকগুলোকে জানতে চাই, যাদের লাখ লাখ ভাই থাকার পর বোন যদি পেটের জন্য দেহ বিক্রি করতে হয়, ওই রকম ভাই থাকার থেকে গলায় দড়ি দিয়ে শুনে রেখে দাও। ডাটা তথ্য, গল্প বলছি না, বলতেও লজ্জা লাগছে কিন্তু সত্য। হে যুবক, কোথায় তুমি যাচ্ছ? কার পিছনে ছুটছো? কার ঝান্ডা ধরেছো? কার স্লোগান গাইছো? কার জয়গান গাইছো? তুমি জানো তোমার আমার বোন 100-র মধ্যে যদি 100টা মেয়ে পেটের জ্বালায়, ওষুধের অভাবে, বাচ্চাকে খাওয়াবার অভাবে, মা-বাবার চিকিৎসার অভাবে, অর্থ না থাকার জন্য সংসার চালাতে পারছে না, দেহ বিক্রি করতে চলে গেছে, 100টার মধ্যে 60টা তোমার আমার কওমের মেয়ে আছে। তুমি জানো? তুমি ছুটছো কার পিছনে? যারা 22,000 কোটি টাকা পার বছরে লুটে খায়, আর ভোটের সময় হয়ে গেলে তোমার আমার পাড়াতে 5 লাখ 10 লাখ 20 লাখ দিয়ে 50 জন দুষ্কৃতীকে পুষে বোম মেরিয়ে বুথ দখল করায়। তুমি জানো 21,500 কোটি টাকা তারা লুটপাট করে খাচ্ছে। আগে আসো, প্রতিজ্ঞা নাও, আমরা লড়াই করবো, গদি দখল করবো, সিংহাসনে আসবো। অকাপ সম্পত্তির অর্থ থেকে আমার শুধু মুসলিম বোন নয়, দলিত আদিবাসী হিন্দু প্রত্যেকটা গরিব বোন যারা পেটের জ্বালায় দেহ বিক্রি করছে, তাদেরকে সেখান থেকে তুলে নিয়েছে, তাদের কর্মসংস্থান করে দেবো, তাদের ইজ্জতকে ঢাকবো। মনে রেখে দিও, যে সমাজে পাপ মোচন করে, কিয়ামতের দিনে আমার আল্লাহ তার পাপকে মুছে দিয়ে তাকেও আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এতদিন তো জালিমদের পিছনে ছুটলেন, যারা আপনাদের ঘরে দিয়ে মেলা করিয়েছে, যারা আপনাদের ঘরে দিয়ে জমি দখল করিয়েছে, যারা আপনাদের ঘরে দিয়ে এতিমের ঘর ভেঙিয়েছে, যারা আপনাদের ঘরে দিয়ে বুথ দখল করিয়েছে, তারাই আবার পুলিশ দিয়ে আপনাদের নামে কেস করিয়ে মিথ্যা গেজার মাসায় তারাই ঢুকিয়েছে। আজকে 100টা ছেলে দিয়ে জেল খাটে, 80টা জেল খাটছে টিএমসি করার জন্য। আপনারা জানেন কি জানেন না? কথা বুঝে আসছে? এতদিন ধরে আমাদেরকে সবাই মিলে জ্বালিয়েছে বাপ, তাই হান নয়, এবারে নিজেদের খিলাফ, নিজেদের টিম, নিজেদের খেলোয়াড় নিজেরাই খেলবো। তাতে গোল যদি দিতে না পারি, লাল কার্ড খাবার আগে কারো ঠ্যাংটা তো তুলে দিয়ে চলে যাব। জীবনের মতো টাকাও গ্যালারির বাইরে বসিয়ে দিয়ে চলে যাব। কথা বুঝছেন না? বোঝেন না? কারো যদি মনে হয় যে ওই প্লেয়ারটা মার কুটে আছে, আমার ঠ্যাংটা নষ্ট হয়ে যাবে, হয় মাঠে আমাদের সঙ্গে নামবিনি, খেলা ছেড়ে দিয়ে মাঠ ছেড়ে পালা, আর না হয় আমাদের সঙ্গে যৌথ করেলে, কি যৌথ করেলে, তাহলে তোর ঠ্যাং ভাঙবে না, অপোনেন্টের ভাঙবে। কথা বুঝছেন না? বোঝেন না? এই গ্যালারিতে বসে শুধু হাততালি দেবো, আর জিতে গিয়ে তোমরা 7 স্টার 5 স্টার হোটেলে গিয়ে হই হই করবে, ও খেলছে, আর আমি ঘরে যে পান্তা ভাত খাবো হবে না। আমার টিমও থাকবে। কি গো, ভুল করছি? কিন্তু কথা হচ্ছে তো একটা, বিজেপি চলে আসবে। হ্যাঁ, বলো তাহলে কি করবো? ছেড়ে দেবো? ঠিক করে বলো, ছেড়ে দেবো? যদি বলো ছেড়ে দিচ্ছি, ক্যাম্পে যাবে যখন, কে রুখবে দেখে লাও, লোক খুঁজে লাও। আর যদি বলো যে না, তাহলে আমি বলে যাচ্ছি, হাওড়া জেলাতে মাত্র 6টা দে, একটা হাওড়া জেলার কাউকে ক্যাম্পে নিয়ে যাক না, তার হোক টাক ফেটিয়ে ফেলবো। কথা বুঝছেন না? বোঝেন না? আরে একটা না থাকাতে যদি এত ঝাঁঝ হয়, 6টা যদি হাওড়া জেলায় পেয়ে যায়, এই হাওড়া জেলায় আর আমাদেরকে কে ছোঁবে? আমাদের বলতে মুসলমান নয়, গরিব। এনআরসি মুসলমানের হবে না, এনআরসি গরিবদের হবে। কেউ মানুক চাই না মানুক, যারা পড়েছে তারা মানে, যারা পড়েনি তারা মানতে নাও পারে। আমার হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই, যারা গরিব আছো শুনে রেখে দাও, এনআরসি তোমাদেরও হবে। ধনীদের এনআরসি টেনআরসির ব্যাপার না, পয়সা মারবে, কাগজ না থাকলেও থাকবে। মাই কলার টেনশন, তুমি কোথায় যাবে ভাবো।
কষ্ট নিলে না তো, বাস্তবটা বললাম, বাস্তব। এনআরসি হলে সব থেকে বেশি বিপদে পড়বে আদিবাসীরা। সর্বপ্রথম তার জায়গার কাগজ দেখাতে পারবে না, কেন তারা পাট্টাতে বাস করে, নাই ডিবিসি ধারে, নাই খাস জায়গা কি দেখাতে পারবে না। তারপরে বিপদে পড়বে বাংলাদেশ থেকে আগত আমার হিন্দু ভাইয়েরা, যাদেরকে আমরা পর মনে করি না, দীর্ঘ বছর আপন মনে করি, তো মিশে আছি, তারা বিপদে পড়বে। 3 নম্বর, বাবরি মসজিদের দশা আমাদের হবে, কাগজ থাকার পরেও জোর করে বলবে পাবি না। আর এই যে আমাদের জোর করে তাড়াবে, এর জন্য কোন সরকার দোষী নয়, আমরা দোষী। কারণ আমরা একদিন পরের বাপকে যে বলি আব্বা ভালো আছেন, আব্বা ভালো আছেন, আব্বা ভালো আছেন, পরের বাপকে বাপ বললে এই দশা হয়। নিজেদের গার্জেন দরকার, নিজেদের লিডার দরকার। যার দল নেই তার বল নেই, যার দল আছে তার বল আছে। 2021-এ দল নামাতে হবে, রাজি আছেন? রাজি আছেন? এই মাসেই দল ঘোষণা হবে ইনশাল্লাহ, একেবারে কাজ রেডি হয়ে গেছে। আমাদের একটা ফন্ড তৈরি হচ্ছে একটা ফন্ড, এই মাসেই দল ঘোষণা হবে। আমরা ডাক দিয়েছি, দিদিমণিকে বলেছি যে আপনি যদি মনে করেন যে আপনার পরিস্থিতি ভালো নয়, নৌকো যাওয়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি ঘাটে লাগিয়ে দেন, তাড়াতাড়ি ঘাটে লাগিয়ে দেন। আমরা রয়েছি, দুজন মিলে একসাথে মেরামত করে দেবো। যেখানে আমি দেবো আপনি দেবেন না, যেখানে আপনি দেবেন আমি দেবো না, ওখানে আমি আপনার হয়ে প্রচার করবো, আর আমার জায়গায় আপনাকে আসতে হবে না, আমি একাই ইনশাল্লাহ যথেষ্ট। কথা বুঝে আসছে? দিদিমণিকেও বলেছি, যদি দিদিমণি না আসে আমার অসুবিধে নেই, কেন আমার নৌকা এখন না পাইনি, তো ফুটো হবার সমস্যা কোথায়? কথা বুঝছেন না, বোঝেন না? 2 নম্বর, বাম কংগ্রেসকে বলেছি তোমাদের কাঠ একেবারেই পচে গেছে, কখন যে খুলে পড়ে যাবে কোনো ঠিক নেই। কথা বুঝে আসছে? এমনি তো 4% আর 2% হয়ে গেছে, যদি অক্সিজেন নিতে চাও তাড়াতাড়ি চলে আসো, যদি আসে অক্সিজেন দেবো, কি আছে? কথা বুঝছেন না? কেন প্রথমবারের দল তো পুরো 294টা দিবার চিন্তা ভাবনা নিইনি, তবে যদি মাথা টান ধরে যায় 294টাই দিয়ে বসে থাকবো, তারপরে যাই হবে। কথা বুঝছেন না, বোঝেন না? তো সেই জায়গায় তাদেরকেও বলেছি আপনারাও আসুন, যে আসবে তাকে আমরা সাথ দেবো। কথা বুঝছেন না? কিন্তু আমি যেখানে দেবো সেখানে তারা দিতে পারবে না, কি ঠিক না বেটি? আজকে উলোবেড়িয়ায় যদি আমি দিই, উনি উলোবেড়িয়ায় দেবে না। কথা বুঝছেন না? উনি এই পাশে একটা কি জানো আছে, শ্যামপুরে দেবে, আমি ওখানে যে প্রচার করব যে আছে ওটা পচা ভালো নয়, এটাকে লাও। কথা বুঝছেন না, বোঝেন না? আজ দিদি এসে যায়, যিনি আছে তেনার হয়ে প্রচার করবো যে উনি এখন চলুক, কি করা যাবে। আর কমসে কম প্রথমে ওই বড় বড় ঝড়টাকে থামাই, কি বুঝতে পারছেন না? বড় ঝড় ওটাকে থামাই। আর যদি মনে করো যে না ওই ঝড়টা এলে শুধু মুসলমানের ক্ষতি হবে, তাহলে ঝড় আসতে দে, ঝড় আসতে দে, আমরাও চুরি পড়ে বসে নেই। ঝড় আসতে দে, আমরাও চুরি পরে বসে নেই। বন্ধু এসে বিশ্বাসঘাতক করে বলে চিনতে পারিনি, প্রকাশ্য দুশ্মন এলে চিনে গেলে কি করে ওষুধ বাড়তে খুব ভালোভাবে জানি, ঠিক না বেটি? দুশ্মন চিনতে পারিনি বলে তো কলা দুধ খাইয়ে বড় করেছিলাম। যদি জানতাম যে মমতার ঘর ভেঙে বিজেপি তৈরি হবে, একে দুধ কলা খাওয়াতাম? এ তো ঘুমটা টুমটা দিয়ে এসে আর কোনো মশলা বাড়াকালা লাইলা মোহাম্মদ রসুল্লাহ সব বলেছে, আর করে যাই বিরাট হয়তো আপনজন হবে, হয়তো কি তাই মনে করে দুধ কলা খাইয়েছি। ও বাবা, এখন দেখি শুধু বড় বড় হেভি ওয়েট গুলো লাভ মেরে চলে যাচ্ছে, আর ওই দিকে যে খুচরো গুলো আছে ওগুলো আবার এই দিকে চলে আসছে। মানে টিম এ আর টিম বি, কথা বুঝছেন না, বোঝেন না? খুচরো গুলো এতে ফিরে আসছে, নোট গুলো এ থেকে ওতে চলে যাচ্ছে। এটা সাজানো নাটক নয়। এবং এই রিসেন্ট একজন চলে গেল, তিনি বলছেন 6 বছর থেকে আমার যোগাযোগ ছিল। এতগুলো পদ নিয়ে 6 বছর যোগাযোগ, দিদিমণি জানে না? হ্যাঁ, এরপরেও যে দিদিমণি বলে আমাকে ধোকা দিয়েছে, আপনাকে ভালোবেসেই আমরা সাপোর্ট করেছিলাম, ঠিক না বেটি? আপনার ভালোবাসাই ক্ষমা করে দেবো, কিন্তু নৌকো তাড়াতাড়ি ঘাটে লাগাও, ডুবে গেলে তোলার ডুবুরি আর নাই। এখন কে তুলতে যাবে বলেন? তুলতে গেলে যা খরচ হবে, নতুন একটা নৌকো তৈরি করলো। তাহলে বলুন, পণ মুক্ত বাংলা,
মদ মুক্ত বাংলা, দুর্নীতি মুক্ত বাংলা, প্রত্যেক বাড়িতে একটা করে যুবক কমসে কম কর্মসংস্থান চাকরি চাই, ঠিক না বেঠিক? তবেই তো লকডাউন করে বসে থাকবে, আমরা তবু একটু ডাল ভাত পাবো। আর নাই কাজ নেই কাম নেই, লকডাউন করে দিলে আর ভ্যানওয়ালা গুলো খাবে কি? তোমাদের তো চুরি করার টাকা আছে, খাবার অভাব নেই, গরিব গুলো কি খাবে? ট্রেন তো বন্ধ করে দিয়েছিল, কি করে সেলসম্যান গুলো খাবে, হকার গুলো কি করে খাবে? তা তো কখনো ভাবনি। যদি প্রত্যেকটা বাড়িতে একটা করে কমসে কম চাকরিজীবী থাকতো, যাক তবুও সবাইকে নিয়ে গোশ মাছ না হলে ডাল ভাত তো চলতো। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু কথা হচ্ছে এই কাজ করবো না বাদ দেবো গো, ঠিক বলছেন? তা আসুন একটু দাঁড়িয়ে যান, সালাম দিয়ে নিয়ে নবী। থাক থাক, আর কেউ নেই? না না, তখন হবে না, ঠিক আছে। শোনেন, দুটো কথা বলছি, একটু সাথ দেবেন আমার, শুনবেন না? যারা ভালোবাসেন আমি যতক্ষণ আছি ততক্ষণ যাবে না, আর যারা চিটে ছিল তারা হয়তো একটু মজা দেখে চলে যেতে পারে। তবে দেখা যাক ভালোবাসার মানুষের সংখ্যা বেশি না কম, ঠিক না বে ঠিক? তো ভাই এইদিকে খেয়াল করুন, একটু সরে যান, আপনারা সরে যান। ৭৩ বছর দেশ স্বাধীন হয়ে ৭৪ চলছে, কথা বুঝে আসছে? আমি যে কোনো জিজ্ঞেস করবো ভালো করে বলবেন। সংবিধান, আমার দেশ, আমাদের ঘরে অধিক স্থান থাকার জন্য ঘর দিতে হবে, খাবার জন্য কর্মসংস্থান দিতে হবে এবং সুন্দর চিকিৎসার ব্যবস্থা দিতে হবে। ৭৩ বছর চলে গেল, আপনারা পেয়েছেন? জানি, সত্যি কথা বলবেন, পেয়েছেন? হাত তুলে বলুন কারা কারা পাননি। পেয়েছেন? শিক্ষা পেয়েছেন? অন্ন পেয়েছেন? বাসস্থান পেয়েছেন? স্বাস্থ্য চিকিৎসা সুন্দর ব্যবস্থা পেয়েছেন? এখন ঘরে ঘরে যাচ্ছে স্বাস্থ্য সাথী, নাকি দুয়ারে দুয়ারে যাচ্ছে। আচ্ছা বলুন তো দেখি, সারা বছর পড়াশোনা না করে পরীক্ষার 1 মাস আগে পড়ে রেজাল্ট ভালো হয়? 4.5 বছর খোঁজ নিলে না, করোনায় পাওয়া গেল না, আমফানে পাওয়া গেল না, আর এখন হঠাৎ করে দুয়ারে দুয়ারে। আর সরকার দুয়ারে দুয়ারে, আর নেতাগুলো সব বিজেপির ঘরে ঘরে। ভালো নাটক চলছে, কথা বুঝে আসছে না? নাই, আমি আমার বাপ ভাই মা বোন, আমার প্রিয় দেশবাসী, দলিত আদিবাসী হিন্দু গরিবদেরকে বোঝাই, পরিবর্তন হন, আসুন আমরা নিজেরা দল করি। আমি মতুয়া ভাইদেরকে বলেছি আপনারা আপনাদের দল করুন, আদিবাসীকে বলেছি দল করুন, দলিতদের বলেছি দল করুন, আসুন আমরা সব এক জায়গায় ফ্রন্ট তৈরি। কথা বুঝে আসছে না? নাই, আজকে বলুন ৭৩ বছরে আমরা চাকরি তো পেলাম না, উপরন্তু আমাদের ঘরে চাকরি থেকে বঞ্চিত, শিক্ষা থেকে বঞ্চিত। গত 2 মাস আগে একটা রিপোর্ট বেরিয়েছিল, মুসলমান শুনে রেখে দাও, দলিত আদিবাসী থেকেও শিক্ষায় পিছিয়ে তোমরা। অথচ তোমার আমার নেতা এবং কোরআন সর্বপ্রথম বলেছে একরা পড়ো, আর আমরা এই সব থেকে শিক্ষায় পিছিয়ে। উন্নতি তো এটাই, কংগ্রেস ডাকলো ছুটলাম, ফল পেলাম 0। বহুত মালা ভাড়ালো, বামপন ডাকলো ছুটলাম, বহুত ঘর বাড়ি বাপ মা হারালাম, ফল 0। দিদিমণি আসলো, বড় ভালোবেসে 2011 আসলাম, নিয়ে আসলাম, কিন্তু সাথে সাথে আঁচলে করে আর একজনকে নিয়ে আসলো। বুঝতে পারলাম পঞ্চায়েত ভোটে বিরোধী শূন্যর নামে বাম কংগ্রেসকে নমিনেশন করতে দেওয়া হলো না। বাম কংগ্রেসের লোকগুলোকে মারলো, মাথায় ঢুকাও। কেন মারলো? আনন্দবাজার পত্রিকাতে দিদিমণি নিজে বলেছে যে আমি
বিজেপিকে ফন্ডে এনে লড়বো, অর্থাৎ বাম কংগ্রেস মুছবো, মারের চোটে ছেলেগুলো আমায় ভোট না দিয়ে বাধ্য হয়ে বিজেপিকে ভোট দেবে। আমার বিরোধী শক্তি হিসাবে বিজেপি থাকলে মুসলমান যখনই রাস্তা চাইবে বলবো বিজেপি আসবে, চাকরি চাইবে বিজেপি আসবে, 10,000 শিক্ষা প্রতিষ্ঠান বিজেপি আসবে, ওয়াকফ সম্পত্তির অধিকার বিজেপি আসবে, আলিয়া মাদ্রাসা ইউনিভার্সিটি বিজেপি আসবে, ঈদের ছুটি বিজেপি আসবে। এই বিজেপির ভয় দেখিয়ে আমি ফিরিতে মোল্লাদের ভোটটা লব। ভাবতে পারে না যে একজন কেউ খানদানের রসুল হঠাৎ করে বলে ফেলবে আমি রাজনীতি করব। যদি এরা ভেবে থাকতো এটা বলতো না। ছোটবেলায় বাচ্চা যখন আমরা ভয় দেখাই দেখেছেন, হোমবুড়ির মা দেখেন না, ছেলে ধরার মা কি বলে, ছেলে ধরা, যাই হোক হোমবুড়ির মা বা ছেলে ধরার মা। বাচ্চা যখন মায়ের কোল থেকে দুপুর বেলা না ঘুমিয়ে বেরোতে যায়, অমনি মা বলে যাসনি, ছেলে ধরা আছে, হোমবুড়ির মা আছে, ভয় দেখাতো না। আর যদি তারপরও নেমে যায়, একজন কেউ থলে মুড়িয়ে দিয়েছে, অমনি চিক বেরিয়ে এসে মায়ের কোলে উঠে পড়তো। মা বলতো যা, বলছে যাবো না, ভয় খেয়ে গেছে। তো বিজেপিটা হলো টিএমসির কাছে হোমবুড়ির মা, আমাদেরকে দেখাচ্ছে আমার কাছ থেকে নেবুনি, ছেলে ধরা আছে, হোমবুড়ির মা আসবে ধরে নেবে। আমরা বড় হয়ে গেছেন, হোমবুড়ির মাকেও জব্দ করতে পারি, আমরাও হোমবুড়ির মাকে মুড়ি দিয়ে হো করতে খাবো। কি বাচ্চা নাকি আমরা? আরে যার স্বপ্ন নেই তার ভবিষ্যৎ নেই। যে কাপুরুষ হয় সে বারবার মরে, যে বীর পুরুষ হয় সে কখনো মরে নে, যাবার পরও স্মৃতিতে থেকে যায়। অতএব এমনি তো মরে গেছি, কার নেই, কারবার নেই, চাকরি নেই, অধিকার নেই, ইনসাফ নেই। আবার বলছে এনআরসি করে ক্যাম্পে দেবো, মা বেটিদের রেপ হবে। আরে তার আগে আসো একবার লড়ি, লড়াই করে যদি হাত খালি আছে বলেই তো কুকুর বারবার ঘেউ ঘেউ করছে, গোটা 50 দিন লাঠি দেখাতে পারি, ও সব কুকুর ঘেউ ঘেউ বন্ধ হয়ে যাবে, ঠিক না বেঠে? অতএব গোটা 50 MLA জোগাড় করতেই হবে। রাজি আছো? পরিস্থিতি কিন্তু খুব ভালো, বিক্রি যদি না হয়ে যাও আশা রাখা যাচ্ছে হয়ে যাবে। কথা বুঝে আসছে না? নাই। আর আমার দলে যে শুধু মুসলমান দাঁড়াবে তা নয়, রাজনীতি করতে নেবেছি, দেশ সবার, সেবা করব সবার, ঠিক না বেটি? অতএব এই কাজে একেবারে খুশি মনে, বেশি কিছু বলছি না। আমি যদি আগাই, আপনাদের কাছে পারমিশন চাইছি, একদম খুশি মনে সত্য কথা বলবেন। আমি 2021-এ প্রার্থী দেবো, একদম সাক্ষী রেখে বলেন, কথা দিচ্ছেন? হাত নামান। তাহলে আমি যেখানে যেখানে প্রার্থী দেবো, ওই জায়গায় যারা প্রার্থী দেবে না, বাকি জায়গাতে তাদেরকে আমরা সাপোর্ট করব। কথা বুঝছেন না? বোঝেন? আমরা আজ থেকে তাহলে টিএমসিও নয়, বামফ্রন্টও নয়, কংগ্রেসও নয়, আজ থেকে আমরা নিজেদের দলে, ঠিক না বেটি? আজ থেকে আমরা ভাইজানের সাথে, বাবাজির সাথে, আহলে রসুলের সাথে, ঠিক না বেটি? যে জায়গায় আমরা প্রার্থী দেবো, ওই জায়গাতে যে প্রার্থী দেবে না, তাহলে একটু হলো আমাদের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়ালো তো নাকি? ওর বিনিময়ে অন্য জায়গায় যেখানে আমি সে দেবে, সেখানে আমি দেবো না, কিন্তু সেই জায়গায় আমরা তাদেরকে সাপোর্ট করব। আমাদের ভোট ভালো লাগে, আমাদেরকে ভালো লাগে না। মোল্লা আমাদের কি ভালো লাগে না, আমাদের ভোটটা বেশ মজা। কি অতএব দাঁড়া তো ভাইয়েরা আমার, সবশেষে একটা কথা বলবো, সেটা হলো এটাই, আপনারা ভাই প্রতিটা পরিবার বা সংসার বা দল যে কোনো করতে গেলে একজনকে নেতৃত্ব তো দিতে হয়। আমি আপনাদের পক্ষ থেকে নেতৃত্ব যদি দিই, আপনারা আমাকে ইজাজত দিচ্ছেন তো? আপনারা আমার কথা মেনে নেবেন তো? তাহলে আমি কার সঙ্গে জোট করব না করব, কিভাবে কি করব না করব, আপনারা মেনে নেবেন তো? যদি দিদি বাম কংগ্রেস কেউ না আসে, কথা বলুন, কথা বলুন। আর একা যখন দেবো, তাহলে কটা দেবার কোনো লিমিটেড নেই, ঠিক না বেটি?
এমনি অলরেডি কিন্তু আমরা একটা ফন্ড বানিয়েছি যেখানে আদিবাসী ভাইরা আছে, দলিতরা আছে, অলরেডি কথা হয়েছে। জঙ্গলমহল, উড়িষ্যা, কি বলে বাঁকুড়া, পুরুলিয়া এইসব এলাকায় আদিবাসী বেশি। বলেছে আপনারা দাঁড়াবেন, আমরা ওখানে মুসলমানরা আপনাদের ভোট দেবো। বনগা, গাইঘাটা, অশোকনগর এখানে দলিত বেশি, যারা মতুয়া, যারা বাংলাদেশ থেকে এসছে। আমরা বলি যে আপনারা দাঁড়াবেন, আমরা আপনাদের ভোট দেবো। আর 82টা রিজার্ভ সিট আছে। কটা? 82টা। আর তার মধ্যে 42টা সিট আছে 82-র মধ্যে মুসলিম যাকে ভোট দেয় সে জেতে। অর্থাৎ রিজার্ভ সিট কিন্তু সংখ্যা মুসলমানের বেশি। কিভাবে আমাদেরকে শেষ করেছে বুঝতে পারছেন? আমরা আছি সেখানে 50% রিজার্ভ সিট। আমরা সেই রিজার্ভ ভাইকে 50% ভোটটা দেবো, দিয়ে তাকে জিতাবো, তার আর আমরা একসাথে বন্ধ করব। আমার তো বিশ্বাস দলিত আদিবাসী মতুয়া ভাইরা যদি জাগে 2021-এ হয় দলিত আদিবাসী থেকে মুখ্যমন্ত্রী হবে। কথা বুঝছেন না বোঝেন না? 73 বছর কোন আদিবাসী দলিতরা মুখ্যমন্ত্রী হয়নি, অথচ এই দেশের মূল নিবাসী কিন্তু আমরা। অর্থাৎ আদিবাসী দলিত ভাইরা তারাও মূল নিবাসী, আমরাও মূল নিবাসী। মুখ্যমন্ত্রী কিন্তু দলিত আদিবাসীরা হয়নি। আর আমাদের পক্ষ থেকে উপমুখ্যমন্ত্রী হবে। কথা বুঝছেন না বোঝেন না? আপনারা সিএম হন, আমরা উপমুখ্যমন্ত্রী হব। কথা বুঝে আসছে? আশা করছি ভাইয়েরা তো সাথ দিচ্ছে, জাগছে। আশা রাখছি 2021 একটা ইতিহাস হতে পারে। কেন আমি কোনোদিনের জন্য ভাবিনি যে একটা দিন আমি রাজনীতিতে আমাকে মানুষকে ডাকতে হবে। তবে হ্যাঁ, আমি কিন্তু কোনো জায়গায় দাঁড়াবো না। যাদেরকে দাঁড় করাবো তাদেরকে লিখাপুরি করে আমি নিয়ন্ত্রণে রাখবো, যাতে করে তারা না আবার আপনাদের ধোঁকা দেয়। কথা বুঝছেন না? আমি পরের বাপের উপরে ভরসা করতে পারছি না, তাই নিজের উপরে ভরসা আছে, নিজের উপরে কনফিডেন্স আছে, আল্লাহর ভয় আছে। ধোঁকাবাজকে মুনাফিক বলা হয়, এটা আমার জানা আছে। তাই আমি ধোঁকা দেবো না, তাই আপনাদেরকে বলবো যে আমি তাদেরকে নিয়ন্ত্রণ করব। আমি কোনো জায়গায় দাঁড়াবো না। আমি আপনাদের ভাইজান, আপনাদের ভাই থাকবো। তো ভাইরা আমার, কিন্তু যে কোনো সমস্যায় আমার কথা যদি মেনে আমার ক্যান্ডিডেটকে জিতান, যে কোনো সমস্যা হবে আমার কাছে যাবেন। প্রতি শুক্রবার রোববার থাকি, আমি আপনার সমস্যা মিটাবো। এবং প্রতি মাসে একটা দিন 4-5 ঘন্টা আপনাদের এলাকায় আসবো, আপনাদের সঙ্গে কথা শুনবো। কথা বুঝে আসছে? আমি জবান দিয়েছি, রেকর্ড হচ্ছে সব। তো ভাই একটা শেষ কথা বলে যাই। সবকিছু শেষে তো এখন পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে একটা কথা উঠছে, সেটা হচ্ছে কি, আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি চলে আসবে। বলুন তো ভাই, আমি কি করেছি বিজেপি চলে আসবে? আমি আসার আগে তো 18টা চলে আসলো, ঠিক না বেটি? বলছে ও ভোটটা আলাদা, এ ভোটটা আলাদা। ভাই ও ভোটটা কি জেনে দিয়েছে নাকি? তার মানে কি ইচ্ছা করে ওই ভোটটা দেওয়া হয়েছে, তার স্বীকার করছে। ইচ্ছা করে তাহলে দেওয়া হয়েছে, স্বীকার করছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আচ্ছা বলুন তো ভাই, দেশ চালাচ্ছে কারা? বাংলা কি দেশের বাইরে? তাহলে বাংলা চালাচ্ছে কারা? বিজেপি তো চালাচ্ছে। এ চালাই না, নাম কেউ আসতে কেউ বসে আছে, চালাচ্ছে তো অন্যজন। আর আমি আপনাকে বলে গেলাম যেতে হবে, না গেলে জেল খাটতে হবে। সারদা নারদায় ফেঁসে আছে, যেতে হবে। তবে এবারে ওইগুলো সব ঢুকিয়ে নতুন আবার একবার করে ধোকা দিয়ে হবে। সেকুলারের নামে যাদেরকে বিশ্বাস করে ভোট দিলেন তারা সব আজকে চলে যাচ্ছে না, যায়নি। আবার যারা নতুন করে আসবে তাদের উপরে কোন ভরসায় বিশ্বাস করবেন ভাই? আপনাদের মা বেটির ইজ্জত আবরুর ব্যাপার নয় এটা। ক্যাম্পে গিয়ে কত বিপদে পড়তে হবে জানেন না? অতএব লড়তে গেলে আগাতে হবে। এবারে বলুন, বিজেপিকে সত্যি কি আপনাদের রুকার ইচ্ছা আছে? হাত তুলে দেখান, ইচ্ছা আছে? বাপ রে বাপ, এত বিজেপির উপরে রাগ কেন? হ্যাঁ কেন, কি জন্য বিজেপি রুখতে চান? আমি কি জিজ্ঞেস করছি, একটু সারা দেন। কি জন্য বিজেপিকে রুখতে চাইছেন? যদি কেউ মনে করেন বিজেপি মুসলমানের দুশমন, আমি তার কথাকে মানলাম না। বিজেপি মুসলমানের যতটা ক্ষতি করছে তার থেকে বেশি ক্ষতি সেকুলারের নামে ভেতরে কমনাল যারা, তারা ক্ষতি করেছে। কথা বুঝছেন না বোঝেন না? কিন্তু বিজেপি হলো আমার দেশের দুশমন, তাই দেশকে ভালোবাসি বলেই বিজেপিকে রুখবো, এই কথাতে আমি একমত। ঠিক না বেটি? তাহলে বিজেপিকে রুকার কয়েকটা পন্থা আছে, আমি বলছি। নাম্বার 1 হলো ইভিএম এ ভোট বন্ধ করতে হবে, তবে বিজেপি রুখা যাবে।
তাহলে এই ইভিএমটা বন্ধ করার দায়িত্ব আমার না, যিনি দায়িত্বে আছেন নেত্রী তার, তিনি করছেন কেন? ঠিক না বেটি? তাহলে আজ বুঝতে বাকি রইল না, বড় সতর্ক হয়ে যাও, তোমাদেরকে ফাঁসাবার প্ল্যান চলছে, চক্রান্ত চলছে। মনে আছে কারা ট্রেনে ঢিল ছুড়ল আর বলে দিল লঙ্গি বাহিনী তোমাদেরকে নামানো হবে, নামিয়ে বিজেপির সঙ্গে লড়াই লাগিয়ে দেওয়া হবে। যারা লড়াইয়ে নামাবে তোমাদের ঘরে, দিনের শেষে দেখবে তারাই বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বন্ধুত্ব করে বসে আছে, আর তোমাদের ঘরে বিজেপির দুশ্মন করে এক ঘরে করে দেবে। আর ওদের হাতে সব, ওদের হাতে সব ফোর্স নামিয়ে, মিলিটারি নামিয়ে গুলি করে করে তোমাদের মা বেটির ইজ্জত লুটবে, কেউ তোমাদের হয়ে বলার থাকবে না। তাই যদি ইভিএম বন্ধ করে, তাহলে বিজেপি রুকাতে আমরাও আছি, ঠিক না বেঠি? ইভিএম রুকবে না, নাটক করবে, ও নাটকে আমরা নেই, ঠিক না বেটি? নাম্বার 2, বিজেপিকে রুকার উপায় হলো বাম, কংগ্রেস, টিএমসি তিনটেকে এক হতে হবে। শুনছেন না শোনেননি? তুমি বলছো আমার দুশ্মন, তুমি বলছো আমার দুশ্মন, তুমি বলছো আমার দুশ্মন, তোমরা তিনটে এক হও আর আমরাও তোমাদের সাথে যাবো। এই কথা বুঝছেন না? বলেন না। আর না হয় যদি কেউ বিজেপি রুখবে বলে, এই এক না হয়ে জানবে তারাই হলো বিজেপির প্রকৃত লোক। একটা লোককে যদি বারবার বলা হয় বিজেপি 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 বিজেপি, সে রাগের ছোট একবার বলবে যা করিস করে লেগে যা, বিজেপি করবে। এটা তো প্ল্যান, পলিসি, এটা মানুষকে বাধ্য করাচ্ছে। শুনে রেখে যাও, আমি আপনাদেরকে কয়েকটা কাজ দিয়েছি, করবেন। নাম্বার 1, আল্লাহ বলেছে নামাজ পড়তে, নামাজ তো পড়বেন, নামাজের বাদ আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আপনার ভাইকে গরিবের জন্য রাজ ক্ষমতা দান করে, বলুন আমিন। নাম্বার 2, নিজেরা নিজেদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন ভেতরে 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 সব বুঝিয়ে রেডি করে রাখেন, কোন রকম হুড়োহুড়ি নয়। যে যা বলবে সবাইতে বলবেন হ্যাঁ আমার সাথে চনারে চ দিয়ার লেখ না রে লেখ, কিন্তু ঠিক জায়গায় ঠিক সময়ে ঠিক দিনে একসাথে গিয়ে ভাইজানের কথায় বাবাজির কথায় 2021-এ ভোট দিয়ে দেবেন। রাজি আছেন? রাজি আছেন? আপনার নাম্বার 3, মনে রাখবেন আপনাদের ঘরে আওয়াজ তুলতে হবে বাম, কংগ্রেস, টিএমসি, আসুন সবাই এক হয়ে আমরা, ঠিক না বেটি? নাম্বার 4, লিখাপড়ি করতে হবে, যে যে দলে দাঁড়িয়ে জিতবে জিতার পরে ওই দল ছেড়ে চলে যেতে পারবে না, এটা সই করে লিখতে হবে, আইন করতে হবে। চলে গেলেই 1 সপ্তাহের মধ্যে পদ খালি যাবে। শোনো, যে জায়গাগুলো মুসলিম ভোট ফ্যাক্ট নয়, ও জায়গাগুলো থেকে ভোটের আগে পালাবে, আর যেগুলো মুসলিম ফ্যাক্ট ওগুলো জিতার পরে পালাবে। কেন? বেশিরভাগ চোর হয়ে বসে আছে, না গেলে জেলে যাবে। বাপ, তোমার কি দশা হবে? তোমাকে তোমার ভাবতে হবে না, চলে যাবেন এর কি গ্যারান্টি আছে? ওই জন্য লিখাপড়ি করতে হবে। কথা বুঝছেন তো নাকি? আর যদি বলেন ভাইজান আপনারটা কি হবে, আমি এতটুকু বলে দিয়ে যাচ্ছি, আমার সাথে কেউ যদি ধোকা দেয় 1 সপ্তাহের মধ্যে দেখার খুঁজে পাওয়া যাবে না। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, আমরা সেই সব কিছু করে নিয়ে সই সাবত করে তারপর দেবো, নাই খালি আমাকে দাঁড় করিয়ে কি লাভ? কথা ঠিক না বেঠিক গো? কাউকে যদি না পাই গরিবের ঘরের ছেলেকে দাঁড় করিয়ে দেবো, এই অসুবিধা আছে? হ্যাঁ, ভোটের সময় টাকা দিয়ে ভোট নেবে না, কিন্তু ভোটের পরে আমফানের দুর্নীতি হলে, পরে কিছু বিপদ হলে 20,000 টাকাই দেবে। আর 500 টাকায় ভোট দিয়ে 4 বলছে 20,000 আমায় দেয়নি। এখন পাও 500 টাকাটা তো শুধু আসলে 20,000ই হয়ে গেছে, এখন আফসোস করলে হবে? অতএব যারা ভোট কিনবে জানবে তারা ব্যবসায়ী, তোমাকে 500 কিনে 5,000 বিক্রি করবে। অতএব যে কিনবে তাকে ভোট দেবে না। কথা মাথায় ঢুকলো? শত শেষ বিদায় নিচ্ছি। বিদায় নেবার আগে বলে যাই, আমি আপনাদের সঙ্গে কখনো ধোকা দিয়েছি? সত্যি করে বলবেন, ধোকা দিয়েছি? আমি আর একটা কথা বলে যাচ্ছি, এখানে এই আশপাশে মাইক এবং দূরে কাছে অনেকে
তাবলিগ জামাত করে, দেওবন্দি করে, বেরেলি করে। আমি একটা কথা বলে যাব, আমাদের জুজিয়াত মাসলা নিয়ে কিতাবি মাসলা উলামায়ে ইখতিলাফ আছে, থাকবে। এটা কিতাবি লড়াই, হাতাহাতি নয়। কিসের লড়াই? কিতাবি লড়াই। কিন্তু আমি বলতে চাইছি, তাবরে সানাউলকে যে মারলো, ওদের ঘরে কি জিজ্ঞেস করেছিল ভাই তুই তাবলীগ করিস না ফুরফুরা করিস? জিজ্ঞেস করেছে? অতএব ভাই, এনআরসি শুধু ফুরফুরার হবে তা নয়, সবার হবে। অতএব বাপ এক হও, এই বেসিক জায়গাতে এক হও। আমি কখনো আপনাদেরকে ধোঁকা দিয়েছি? এখন একটা ভুল প্রচার চলছে, সেটা হলো কি, নলেজ সিটিটা গেল কোথায়? কি বলছে না বলেন ভাই? একটা শালি জমিতে বিল্ডিং হয়, ওকে কনভার্সন করতে হয় না? করতে গেলে কম করে 4-5 মাস সময় লাগে না? কথা বুঝে আসছে? 8 মাস তো লকডাউন ছিল, মেলাম তো 4 মাস। আর আমার জায়গাটা কি 10 শতক? 10 শতক হলে অঞ্চলের কনভার্সন হয়ে যায়। অত বড় জায়গা কাগজ করতে সময় লাগবে না? লাগবে না? কিন্তু আমার থেকে আপনাদের সরাবার জন্য মিথ্যা প্রচার করছে। মনে রেখে দেবেন, আমি কখনো আপনাদেরকে ধোঁকা দিইনি, এখান থেকে ভালোবাসি। তাই একটা বার আমি চাইবো, আপনারা যেন আমায় ধোঁকা দেবেন না, ধোঁকা যেন দেবেন না। একেবারে শেষবার, একেবারে শেষবার সত্যভাবে আমাকে বলুন, 2021-এ আমি যদি প্রার্থী দিই আপনার এলাকায়, বা আমি যদি বলি কাউকে ভোট দিতে, 2021-এ আমার বাপ, আমার ভাই, আমার আম্মা, বোনেরা, আল্লাহকে সাক্ষী রেখে বলুন, এই ভাইয়ের কথা, বাচ্চার কথা শুনবেন তো? শুনবেন তো? কথা দিচ্ছেন তো? ধোঁকা দেবেন না তো? তাহলে আজ থেকে প্রতিজ্ঞা নেন, আমরা আগামী দিন এই বাংলাকে দুর্নীতি মুক্ত বাংলা করব। আর আমি জবান দিয়ে যাচ্ছি, আপনারা নোট করেন, যদি আপনারা আমার ক্যান্ডিডেটকে জিতিয়ে আমার কথা রাখতে পারেন, যেমন নেতাজি বলেছিল রক্ত দাও স্বাধীনতা দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি ইজ্জতের সঙ্গে মাথা তুলে অধিকার নিয়ে বাঁচা স্বাধীনতা আপনাদের দেবো ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? কেন? বাকিটা আপনারা একটু মাথায় চিন্তা করবেন, একটা ইমানদারকে আল্লাহ কি ক্ষমতা দিতে পারে। ইয়া নবী সালাম, ইয়া